মন কি ভুলতে পারে জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, জীবনটা যে খুবই অল্প। আজ আমাদের মধ্যে পেয়েছি যাত্রা জগতের উত্তম সুচিত্রা, কাকলি চৌধুরী এবং অনন্ত চক্রবর্তী মহাশয়কে। নমস্কার। বলা যায় যাত্রার শেষ সর্বাত্মক প্রভাবযুক্ত জুটি। তো আজকে এই জুটির পথ চলা এবং তাদের যাত্রা জীবনের অভিজ্ঞতা একত্রে সেটা আমরা শুনবো। দুজনের আলাদা আলাদা আমরা ইন্টারভিউ করেছি। তো অনল কাকলি জুটির সম্পর্কে আমাদের এই এপিসোডে কথা হবে তো দাদা দুজনের সঙ্গে। তো প্রথমে দুজনকে আমি জিজ্ঞাসা করবো, আপনাদের একত্রে পথ চলার সূচনা সে 1997 সাল থেকে। তো এই প্রথম সূচনাটা কিভাবে যদি ছোট করে যদিও বলেছেন আপনারা ওই ভিডিওতে, প্রথম সূচনাটা ওই প্রোডিউসার এলো আমার কাছে, মানে অ্যাকচুয়ালি আমার কাছেই এসেছিলেন প্রোডিউসার, যে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছি, আপনাকে নিয়ে বিনাদির চলে যাচ্ছেন, বিনাদির জায়গায় মানে বিনাদির খালি জায়গায় আমাকে শীর্ষ শিল্পী হিসেবে উনি ভেবে এসেছে, সত্যনারায়ণ অপেরার দিলীপ দাস। এবং আসার পর আমাকে, আমি রাজি হওয়ার পর ওই হিরোর একটা লিস্ট ফেলেছিল, 3 জন হিরোর নাম করেছিল, সেকেন্ডে ওর নাম ছিল। আমি সেকেন্ড পর্যন্ত যাওয়া পর্যন্তই বললাম যে ওনাকেই চাই আমার, ওই চাওয়া থেকেই শুরু হয়ে গেল। আমি কি বলবো যে প্রথম থেকেই কিরকম একটা নারীর প্রাধান্য, মানে একজন নারী শিল্পী মানে মহিলা শিল্পী তিনি ঠিক করছেন হিরো কে হবে, সেখানে 3-4টে করে অপশন দেওয়া হলো। মানে মানে কি বলবো, সেই আমাকে নেবে গো, আমি ফাঁকা আছি। তোমার কি আমার সঙ্গে কোনো ক্ষতি হয়েছে সেটা আমি প্রযোজকের কথা বলছি। প্রযোজনার ক্ষেত্রে প্রযোজক মনে করলেন যে আগে নায়িকাটা ঠিক করে নি, তারপর নায়ক কে হবে নায়িকার ইচ্ছে অনুযায়ী। নায়ক নায়িকা হিসেবে তো ঠিক করেনি গো, শীর্ষ শিল্পী, তারপরে তোমাকে মানে মেল আর্টিস্ট তুমি প্রধান। আমি সেটা বলতে চাইছি না, বলতে চাইছি যে মানে প্রধানকে সেটা নয়, কথাটা সিস্টেমটা। আগে নারী শিল্পী মহিলা শিল্পীকে ঠিক করা হচ্ছে, তারপর তিনি বাছছেন 3-4 জনের মধ্যে কাকে ওনার পছন্দ, 1 মিনিট, কাকে ওনার পছন্দ তাকে নেওয়া হবে। মানে এই যে সিস্টেমটা, মানে সেই যে আর্যদের সময় নারী সমাজ ব্যবস্থা ছিল নারীতান্ত্রিক, আমরা যতই পুরুষতন্ত্রের কথা বলি না কেন, যাত্রা জগতে চিরকাল নারীরাই কিন্তু রাজত্ব করে এসেছেন। সেটা হয়তো অন্য সেন্সে ব্যাপারটা হচ্ছে তাই বলতে, কিন্তু যখন শীর্ষ শিল্পী, না শীর্ষ শিল্পী যখন পুরুষ শিল্পী হয়েছেন, রাজত্ব যেমন ছিল, নারী রাজত্ব যে ছিল না সেটা অস্বীকার করা যায় না, ভীষণভাবে ছিল, প্রকটভাবে ছিল। এবার শীর্ষ শিল্পী যখন পুরুষ হয়েছেন তখন আবার তাকেই জিজ্ঞেস করেছেন যে কোন নায়িকা আপনার চাই, সেরকম ভাবে ওটা ভাইস ভার্সা মেনে নাও। অনন্ত চক্রবর্তীকে নায়ক হিসেবে আপনি সিলেক্ট করলেন, তার আগে অনন্ত চক্রবর্তীর প্রতি একটা ভালো লাগা আপনার অভিনেতা হিসেবে আপনার ছিল, মানুষ হিসেবে ছিল প্রচন্ড। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উনি যে আমাকে মানুষ হিসেবে পছন্দ করলেন, একটা ভালো মানুষ তো ভালো অভিনেতা নাও হতে পারে, এই রিস্কটা উনি নিলেন কিভাবে, এটা ওনার কাছে আমার প্রশ্ন। না আমার দেখে ভালো লাগতো ভাই, একটা মানুষকে তার একটা চোখ দেখলে মনে হয় না, একটা আয়না, একটা দেখলেই মনে হয় যে এই মানুষটা ভালো ভালো মানুষ। আর তোমার অভিনয় যে আমি একদম দেখিনি তা তো না, অল্প স্বল্প তো দেখেইছিলাম, তখন আমার মনেই হয়েছিল যে ভালো লাগবে, ভালো ডিসিশনই নিয়েছিলাম। দেখো সেই জন্য 29 বছর ধরে চলছি। তো এই 29 বছর ধরে চলছে, তো 29 বছরে যে পালায় আপনারা আসরে ফুল ফুটিয়ে দিলেন, আপনাদের মতে বা দর্শকের যে রেসপন্স, তার সেই সমস্ত পালাগুলোর কথা যদি সংক্ষেপে কিছু বলেন, যে আপনাদের জুটি যেখানে সর্বাত্মকভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে, যে পালার প্রোডাকশনের মধ্য দিয়ে। বলো তুমি, বলো কোন আমাদের পালা কম বেশি সবটাই ভালো লেগেছে, কিন্তু তবু কিছু কিছু মাইলস্টোন হয়ে গেছে সেগুলো বলতে চাইছি। প্রথমে আমি আজকা কুলির বিয়ে, না প্রথমে ধরতে পারি আমি প্রথম বছরের পালাটাই খুব জনপ্রিয়, মেনকা মাতাদের লুকুমটা অবশ্যই ভীষণ জনপ্রিয়তা নিয়েছে। বোম্বাই কা বিবিও ভীষণ জনপ্রিয় হয়েছিল। শ্রীমতী 420 একটা অন্য ধরনের নাটক, ওটা ওর প্রথম লেখা, আমি প্রথম আমাদের জুটির প্রথম নাটক লিখি। তারপরে উল্লেখযোগ্যদের মধ্যে আসবে এক যে আছে কন্যা, অবশ্যই উল্লেখযোগ্য। আজ কাকুলির বিয়ে অন্যতম একটা উল্লেখযোগ্য নাটক। আমি মিস ক্যালকাটা, এটা একটা বড় ব্রেক, মানে নাটকটার ক্ষেত্রে ব্রেক। দুটো জিনিস তখন কাজ করতে শুরু করলো, এক হচ্ছে জুটি এবং নাটকের কন্টেন্ট।
একটু একদম আলাদা একটা ফ্লেভারের নাটক পালায় এলো, এইটা একটা যেটা এখনো পর্যন্ত মাঠে ময়দানে গেলে আমাদের যে বছরে যে যাত্রা হয় বেশি অনেক মাঠেতে সেটা জায়ান্ট স্ক্রিনে সেই পালাটাকে মানে আমি মিস ক্যালকাটাটাকে দেখানো হয়। ওইখান থেকে আমাদের সাহসটা পেতে শুরু করলাম যে আমরা অন্যরকম কিছু করলে মানুষ অ্যাকসেপ্ট করবে। প্রভাবটা ওই আমি মিস ক্যালকাটা থেকে আরো বেশি দৃঢ়, মানে 29 বছরে 29টা পালাই ধরতে পারি এবং মানে এই হতে চলেছে 29টা হবে। তো বীণা দাশগুপ্তা বলেছেন দুটো শক্তি একত্রিত হলে তবে একটা জুটি তৈরি হয়, নাহলে জুটি তৈরি হয় না। তো এবার আপনারা দুজনেই বলুন দুজনের শক্তিটা আপনাদের চোখে কেমন, মানে কি শক্তি আপনি ওনার মধ্যে দেখেন অভিনেতা নির্দেশক হিসেবে, আপনি অভিনেত্রী হিসেবে কাকুলি চৌধুরীর শক্তিটা কিভাবে ডিসক্রাইব করবেন? মানে এই যে দুটো শক্তি মিলিত হয়ে জুটিটা হয়েছে 29 বছর, এটা তো কোনো জোকের ব্যাপার নয়, 29 বছর কম কথা নয়। মানে আমার নাটক লেখার সময় একটা জিনিস আমার মনে হয় যেটা ওনার জন্য লিখছি, মানে যে কোনো চরিত্রই ওনাকে দিলে পরে আমাকে আর মাথা চুলকোতে হবে না এটার থেকে কি কালার পাবো না পাবো। এখানে একটা এমন পজিটিভ একটা মানে একটা খুঁটি আছে যেটা দিয়ে যে কোনো জায়গায় খেলা গেছে। মানে আউটপুট সম্পর্কে আপনার আগে কোনো কিছু ভাবার দরকার হয় না, ঠিকঠাক হবে না, বেশি ঠিকের বেশি হবে। আর আপনার কি শক্তি মনে হয় যে অনল চক্রবর্তীর? অনল প্রচণ্ড সহজাত একজন অভিনেতা, মানে ও যে 10-15টা দিন একটু নড়বড়ে থাকে ও, কিন্তু 15 দিন পর থেকে ও পাঠ মুখস্থ হয় না। তখন আমরা যারা সিনে থাকি তাকে যে কিভাবে লাইনে আনতে হয় সে আমরাই জানি, কারণ সত্যি ও লেখা ডিরেকশন নিয়ে এত থাকে। ডিরেকশনে আমিও থাকি, কিন্তু তবু আমার যেভাবে আমি জানি না অনল একটু নড়বড়ে থাকবে প্রথম কয়েকদিন, আমাকে অন্তত পাঠটা মুখস্থ করে নামতে হবে, তাই আমাকে পাঠটা পুরোপুরি মুখস্থ করে নামতে হবে। অনলের পাঠ মুখস্থ থাকে কিন্তু কনফিডেন্সটা থাকে না। এবার 20 দিন পর ওর যখন গ্রিপে চলে আসে পাঠটা, তারপরে যে ও কি খেলা শুরু করবে, কোন সময় কি খেলবে ও জানে না, এবং ও জানে যে এই মানে আমি শুরু করব ন্যাচারালি ও খেলবে। হ্যাঁ, ন্যাচারালি আমি যদি দেখি যে অনল এবার খেলতে শুরু করেছে, তখন আমারও মাথা চুলকোতে হবে যে না ভাই 1 ইঞ্চি জমি কিন্তু তোমায় ছাড়বো না এখানে, যতই তুমি আমার ভালো বন্ধু হও আর যাই হোক। আমরা তখন ওই দুজনে ওই যুদ্ধটাকে আমরা দুজনে ভীষণ র্যালিশ করি। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সেটা মানে ওই সেন্সে থাকে না, কিন্তু আমরা ওই লড়াইটাকে ভীষণ র্যালিশ করি। মানে তখন যে তুমি খেলছো তাহলে আমিও কিছু কম যাই না, ও হয়তো ভাবছে তুমি খেলছো। তখন যেটা হয় না, তখন যেটা হয় সেটি তখন একটা ম্যাজিকে পরিণত হয়। এক্স্যাক্টলি। আর ওই ম্যাজিকটাকেই বলা যায় সমীকরণ। সেই ম্যাজিকটা দর্শকরা অনেকে বলেন যে এটা কি করে করেন, ওটা কিন্তু একেবারে স্পন্টেনিয়াস, একদম স্পন্টেনিয়াস। এবং সেটা কিন্তু প্রথম 10-15 দিন 20 দিনের পর থেকে কিন্তু প্রথম 10-15টা শো ওই ম্যাজিক দেখতে পাওয়া যায় না। ইভেন আমি বলবো 20টার পরে হয়তো কনফিডেন্সটা আসে যে আমাকে পরের লাইনটা মনে করে বলতে হচ্ছে না, স্পন্টেনিয়াসলি বেরোচ্ছে। কিন্তু যত দিন যায় 30, 40, 50, তত ওই ম্যাজিকটা আস্তে আস্তে ওর নিজের রূপটা ধারণ করে। এটা আমরা খুব র্যালিশ করি, দারুণ র্যালিশ করি। কাকুলি চৌধুরীর মতন একজন শক্তিশালী অভিনেত্রীকে মাথায় রেখে বা তার চরিত্র চিত্রণটাকে করার জন্য মানে আপনাকে কতটা ভাবতে হয় যে ওনার ক্যারেক্টারগুলো প্রেজেন্ট করার ক্ষেত্রে যাত্রায় যে কাকুলি চৌধুরী অভিনয় করছেন? না, একটা ভয়ঙ্কর ব্যাপার আছে ওদের খুব। মানে আজকে ধরুন আমি লিখেছি তো এই যে লিখবো এবছরের নাটক সব মিলিয়ে হবে 27 নম্বর পালা এবছর লিখবো আমি, ঠিক আছে? এই 27 নম্বর পালাতে একটা জিনিস সবসময় মাথায় রেখে চলতে হয়, সেটা হচ্ছে যে তার গ্রহণযোগ্যতাটা কিভাবে এসেছিল 27 বছর আগে, আর 27 বছর ধরে একটার পর একটা তার গ্রহণযোগ্যতাকে মাঠের মানুষের কাছে পাইয়ে দেওয়ার দায়বদ্ধতা যেটা, সেই দায়বদ্ধতাটা তো থাকে অবশ্যই। এবং পাশাপাশি এটাও আসে যে একটা এমন লিখবো পাছে না বলেন কেউ ওই রকম দেখেছিলাম ওই একই রকম লাগছে, ওটাও একটা ভাবনার বিষয়। এত লং টাইম ওই একই রকম লাগছে আর ভালো লাগছে না, সেখানেও একটু ভাবতে হয়। তবে কি আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা শিল্পীর একটা স্টাইলাইজেশন থাকে। আপনি মান্নাদের গান যদি তুমি বলছি, তুমি যদি মান্নাদের গান শোনো, মান্নাদের একটা গান গাইবেন, তার একটা ঘরানা আছে, একটা স্টাইল আছে।
কিশোর কুমারের একটা স্টাইল, লতা মঙ্গেশকরের একটা স্টাইল, ওই একই গান লতাজি যেটা গাইবেন আশাজি কিন্তু সেইটা আলাদা গাইবেন, এরকম যেমন হয় সেই প্রতি মুহূর্তে, এবং সেই প্রতি মুহূর্তে বদলে দেওয়ার মতো এবং বদলে দেওয়ার ক্ষমতা এবং বদলে নেয়ার মতো দুটো শক্তিই কিন্তু এক একজন শিল্পীর ভেতরে, আমাদের ভেতরে আমরা লালন করি সবসময়, যেটা করার জন্যে আমাদের প্রত্যেক বছরই নতুন মনে হয়, কোনো বছর কিন্তু একঘেয়ে মনে হয় না। এবং এটাও তো একটা মানে অনেক বড় একটা চাপ বা একটা ইয়ে থাকে যে মানুষ যেন কোনোভাবে বলতে না পারে যে ওই তো একই রকম। হ্যাঁ, না ওটা বলারও লোক আছে, ওটা বলারও লোক আছে, সবার যে সবটা ওটা বলারও কিন্তু লোক আছে। ওটা বলাটা আমি তো পজিটিভিটি ভাবি এর মধ্যে থেকে আছে, সেটা যত নেগেটিভ আসবে ততই কিন্তু পজিটিভের বেশি উন্মেষ হবে। অতএব এই নিয়ে আই এম নট এট অল ইন্টারেস্টেড। নির্দেশক অনল চক্রবর্তীর উপর আপনি কতটা নির্ভরশীল মানে অভিনয়ের ক্ষেত্রে? আমি অভিনয়ের ডেলিভারির কথা বলছি না, কিন্তু মানে এখন যেহেতু আপনারা একসাথে অভিনয় করছেন এত বছর ধরে, তো নির্দেশক অনল চক্রবর্তী কতটা প্রভাব? একদম ফেলে, বিকজ কারণ লেখে তো নাটকটা অনলই, এবার ন্যাচারালি ও কি ভাবনায় ভেবে লিখছে সেটা আমরা সবসময় পাশাপাশি একসঙ্গে থেকে কাজ করি, প্রত্যেকটা সিন লিখে আমাকে আগে শোনায়। এবার যদি আমার ভালো লাগে তখন আমি মানে আমার সেই বহিঃপ্রকাশটাও জানে যে আমি কি করে বলি। এবার যদি আমার একটু কিন্তু মনে হয় ও আমার মুখ দেখে বুঝে যায় যে ঠিকঠাক বোধহয় হলো না, আর একটু বেটার হতে পারতো, আমিও বলি। এবারে যখন প্রথম দিন আমার সিন আসে, আমি আমার নাটকটা জানা আছে কি লিখেছে বাড়িতে বসে, সবটাই তো আমি জানি, কিন্তু তবু অন ফ্লোর যখন আমাকে প্রথম স্ক্রিপ্টটা দেয় আমি বলি ভাই তুমি কি চাইছো আমাকে একটু বলো, তুমি কি চাইছো বলো, এবার আমি আমার ক্ষমতা অনুযায়ী সেটাকে কাদামাটি দিয়ে তৈরি করব। এবং তাতে অনল প্রচুর আমাকে সাজেশনস দেয়, সেই সাজেশনসগুলো মাথায় নিয়ে আমি কাজ করি। ডিরেক্টর হিসেবে সাংঘাতিক ভালো ডিরেক্টর হিসেবে, অসম্ভব ভালো ডিরেকশন দেয় ও। আর একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে ও যেটা বললো সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে একটা স্ক্রিপ্টটা লেখার পরে স্ক্রিপ্টটা শোনা এবং সেইটা তারপরে ব্লক করে কম্পোজিশন করে মিউজিক ইনসার্ট করে সেটার আলোর স্কিমিং টিমিং সব কিছু মিলিয়ে সেটা রিপ্রেজেন্ট করলে কিন্তু তার কালারটাই পাল্টে যায়। একদমই তাই, যেটা প্লেন স্ক্রিপ্ট পড়লে কিন্তু হবে না। আমাদের বিশেষ করে আমি আমাদের কথা বলছি, আমাদের স্ক্রিপ্ট প্লেন স্ক্রিপ্ট কেউ যদি পড়ে সে ভাববে যে কি নাটকটার মধ্যে কি আছে, এটা ভাববে। কিন্তু আমাদের যত কিছু লুকিয়ে আছে ওই মেকিং এর মধ্যে, ওই একসঙ্গে অভিনয়, তার সঙ্গে মিউজিক পাঞ্চ, তার সঙ্গে লাইট, তার সঙ্গে টাইমিং, মাইক টু মাইক যাওয়া, মাইকের দুটো মাইকের মাঝখানে কোনো কথা না বলা, মানে একেবারে মানুষের হৃদয়কে যাতে ছুঁতে পারে সেই ধরনের না অভিনয় করা। অতি অভিনয় তো নয়ই না, যতটা বাস্তবে বাইতো করা যেতে পারে, যতটা সহজ, মানে আমরা পারিবারিক জীবনে যেমন মানে ঘরোয়া জীবনে যেরকম কথাবার্তা বলি, ইভেন দো মেকআপের ব্যাপারেও আমরা ভীষণ সচেতন, একদম যতটুকু নিড ততটুকু মেকআপ। একটা সময় মনে হবে যে ঘটনাটা আমাদের মাইক্রোফোনগুলো নেই, যে মাইক্রোফোনগুলো ঝোলে ওপর থেকে, সেইগুলো নেই, মানে এমনভাবে ডুবে যাওয়ার ব্যাপারটাকে এমনভাবে হিপনোটাইজ করে নেয়া যাতে ওই মাইকগুলো উধাও হয়ে যায়। মাইকগুলো উধাও হওয়া সেটা যারা অভিনয় করছে তাদের কাছেও এবং দর্শকদের কাছে একইভাবে যে অভিনয়কে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে দর্শক সেই গল্পেই হারিয়ে যায়। তারা যেখানে বসে আছে সেটা যেন তারা ভাবতে পারে। একদম আমাদের এই চেষ্টাটা থাকে, এই চেষ্টা। তার মানে তো ব্যাপারটা পুরো সিনেম্যাটিক হয়ে গেল, একদমই তাই, পুরো ফিল্মিক। কোনোভাবেই ভাবতে পারে না যে আমি পরিবেশন মঞ্চে বসে, একদমই মফস্বলের কোনো মাঠে না, একদম তাই। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হতে হবে তো না, সেই আধুনিকতার জায়গা থেকেই কিন্তু আমরা এইগুলো মাথায় রাখি। আমি আজকের জেনারেশন কেউই দেখেননি, দেখা সম্ভব নয়, তার কোনো রকম নথিও হয়তো নেই। আমার খুব মনে পড়ে উৎপল দত্তের কল্লোল প্রোডাকশনের কথা, অঙ্গারের কথা মনে পড়ে। সেখানে অত বড় একটা সেট, ওই রকম করা, কোন সময় যে রিয়েলিটি এসে ঢুকে গেছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, কোন সময় নিজেই
মানে অনেক সময় এমন হয়েছে যে থিয়েটারটা হয়ে গেছে, আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে দেখতে গিয়েছিলাম কল্লোল, ওখানে হয়ে যাওয়ার পর আমি স্টেজে উঠেছিলাম, থিয়েটারটা হয়ে যাওয়ার পর স্টেজে উঠে দাঁড়িয়ে দর্শকের আসনের দিকে তাকিয়েছিলাম, তখন দর্শক চলে গেছে সব, তখন ওখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এইটা এখানে একটা জাহাজ ছিল, এরকম একটা সেট, এত রিয়েলিস্টিক। যাত্রাতেও কিন্তু এইটা আনতে চেষ্টা করি আমরা। তবে বললাম কিছু কিছু অবস্ট্রাকশন আছে, সেই অবস্ট্রাকশনগুলোর মধ্যে অন্যতম অবস্ট্রাকশন হচ্ছে এখন ফ্রি যাত্রা ঢুকছে, ভারী ভারী সমস্ত স্পিকার বাজছে, পাশেই কোথাও একটা নাগরদোলার আওয়াজ আসছে। আমরা অনেক প্যান্ডেল ক্রস করে দিয়েছি, করব না বলে। সেগুলো তো আরো তো কিছু ব্যাপার থাকে, যেটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট মতো তো মঞ্চ বা আপনাদের রিকোয়ারমেন্ট মতো গ্রিন রুম বা সেই রকম এটা কিচ্ছু পাওয়া যায় না। ওটা 150 দিন যাত্রা হলে 5টা পাই, 145টাই না। তার যেমন গ্রিন রুমের অবস্থা, তেমনি একটা মানে একটা যাত্রা স্টেজ, মাঠগুলো তো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো গেছেই, মাঠ তো নেই, এখন তো জলাভূমিতে যাত্রা। হ্যাঁ এখন তো পাড়ার যাত্রা, ভেতরে গ্রামের জলা। আমি নিজে দেখেছি, মানে নাবজি যখন গাড়ি থেকে পা দেবে যাচ্ছে কাদায়, মাঠ কোথায়, মানে নরম মাটিতে, নয়নজলি টাইপের। হ্যাঁ একদম এবার সেখানে বসে দর্শক দেখবে যাত্রা। এমনও হয়েছে এইখানে স্টেজ, মাঝখানে পুকুর, এখানে লোক আছে, পুকুরের ওপার থেকে লোক দেখছে। এই তো হচ্ছে যাত্রার মাঠ এখন। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আমার মানে সব থেকে অবহেলিত হচ্ছে মঞ্চ আর গ্রিন রুম। তুমি ভাবতে পারো আজকে হাতের মুঠোয় পৃথিবী, সারা বিশ্বটা খাক না খাক মানুষ নেট ভরছে, এত টাকা দিয়ে যাত্রার দল নিয়ে যায়, চৈত্র বৈশাখ মাসে গ্রিন রুমে ফ্যান না বললে দেয় না। মানুষগুলো কি কষ্ট নিয়ে আমরা যাত্রা করি। আমাদের নিজেদের গ্রিন রুমে তো একটা করে ফ্যান থাকে, আমাদের গ্রিন রুমে নিজেদের বসতে লজ্জা করে, কারণ বাইরের আর্টিস্টগুলো উইদাউট ফ্যানে বসে, বসতে পারি না। আমরা যখন থাকি না তখন গ্রিন রুমে পর্দা তুলে দিয়ে আর্টিস্টগুলোকে বলি বাবা চেয়ার নিয়ে এসে এখানে বসে একটু হাওয়া খা। কিন্তু কমিটিদের গিয়ে বললে, আমি অনল গিয়ে বললে দেয় না, যে মিথ্যা কথা বলবো না, দেয়। কিন্তু এটা চাইতে হবে কেন? একটা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাত্রা করছে, শিল্পীগুলো এরকম সারা রাত জেগে জার্নি করেছে, ঢুকছে বেলা 3টের সময়, খেয়ে একটু ঘুমোতে যাচ্ছে, মাথার উপর একটু ফ্যান। কি গ্রিন রুমে 3 ঘন্টা যে পরিশ্রম করবে, একটু এত বড় অনুষ্ঠান। না না, এটা ছাড়াও আরো আছে। সারা রাত জার্নি করে বাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্যান্ডেল যেতে গেলে ভ্যান রিক্সা করে যেতে হয়েছে 2 কিলোমিটার। তারপরে যাওয়ার পর যেখানে যাত্রা হবে সেখানে দৈত্যাকার দুখানা বড় বড় স্পিকার লাগানো হয়েছে, 30-40টা স্পিকার, সারা দিন ধরে সেখানে স্পিকার চলেছে, তার মধ্যে লোকগুলো ঘুমোতে পারে না। কি কষ্ট। মানে আমরা তো তবুও এখন প্রশ্ন আসতে পারে, করেন কেন, করছেন কেন? ছেড়ে দিলেই পারেন। আমি আমরা ছেড়ে দিলে পরে অন্তত কিছু না হলে 40টা লোকের একটা জায়গা নষ্ট হবে, এই তাগিদ থেকেও করি। ইতিহাসটাও তো স্তব্ধ হয়ে যাবে না, সে আর স্তব্ধ হয়তো হবে না, সেটা সময় বলবে কি হবে না হবে। কিন্তু মানে আমি বলছি, মানে বিশেষ করে মানে যারা হয়তো জানে না, এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেক মানুষ জানতে পারবে যে আমরা তো তবু না হয় একটু গাড়ি পাই, একটু হোটেল পাই, কিন্তু বাসের শিল্পী এবং বাসে যে কর্মচারীরা আমাদের সাজ করে, যাদের ছাড়া যাত্রা চলে না, যারা যাত্রার 4টে খুঁটি, তাদের যে কি কষ্ট ভয়ঙ্কর। ওই ম্যানেজার দুটো থাকে, একটা থাকে রান্নাঘর, অবর্ণনীয় কষ্ট। মানে সে কষ্টর কোনো কি দিয়ে যে সে কষ্ট আমি ব্যাখ্যা করবো। আমার গ্রিন রুমে ঢুকতে সন্ধ্যেবেলায় লজ্জা, স্নানের জায়গা নেই, যে আমি কি মহিলাদের কোনো টয়লেটের ব্যবস্থা থাকে না। এখনো এই আধুনিক যুগে গিয়েও অনেক জায়গায় আমার দলে 2টো মহিলাকে হাতে পায়ে ধরতে হয় যে আমাদের একটু টয়লেটটা ব্যবহার করতে দিন। এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না, এর থেকে লজ্জার আর কিচ্ছু হতে পারে না। তো আবারও বলি, তাহলে করছেন কেন? ওই করছি একটা তাগিদ থেকে করছি, খুব কষ্ট। যে 4টে খুঁটির উপরে মানুষ বিশ্লেষণ করতে গেলে প্রতিকূলতা শেষ হবে না। মিউজিশিয়ানরা ওই চৈত্র বৈশাখ মাসে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসতে পারে, মিউজিশিয়ানরা যে বসে, সেই মিউজিশিয়ানদের মাথার উপর একটা কাভার থাকে না। দর্শক এসে ছাতা ধরে দাঁড় করিয়ে দাঁড়ায়, বলে যে আপনারা বাজান, আমরা ধরে রয়েছি। ছাতা শেষ নেই, এর শেষ হবে না। এটা কি এটা তো বলা যেতেই পারে যে যাত্রা প্রোডাকশনগত দিক থেকে বা যাত্রার যে স্বর্ণ যুগ,
আর যেমন অবক্ষয় হয়েছে যাত্রা স্টেজেরও তো অবক্ষয় হয়েছে, যে স্ট্রাকচারাল যে যাত্রার আসর তার তো অবক্ষয় হলো, একদম। কারণ তার তো একটা অথেন্টিসিটি আছে যে যাত্রা স্টেজটা এরকম হওয়া উচিত বা এরকম ব্যাপার থাকা উচিত, সেই জিনিসটা তো না 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 অলমোস্ট পাওয়া যায় না। না না, জায়গার অভাব না, এটা অবহেলা। তাই যদি হয়, অবহেলা ছাড়া আর কি বলবো। এখন তো মাচা শো তো একটা বিরাট কালচার, তো এমন জায়গায় আমরা যাত্রা করি যেমন আজকে হয়তো যাত্রা আছে, কাল পরশু হয়তো মাচা শো আছে, সেই মাচা শো এর স্ট্রাকচার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তার গ্ল্যামার তার গ্র্যান্ডার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তার পাশে অবহেলিত যাত্রা স্টেজ, কোনো রকমের 4টে খুঁটি, 2টো ভাঙা পাটা, এদিক বেঁকে আছে ওদিক বেঁকে রয়েছে। সব জায়গায় না, কিন্তু হয় বেশিরভাগ জায়গায়। সব জায়গায় হয় আমি তা বলিনি, সব জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গায় এটা ফেস করতে হয়। অনেক প্রতিকূলতার কথা বললো। তো এই আসরের জুটি, ব্যক্তিগত জীবনে যে জুটি, এই বন্ধুত্বের জায়গাটা যদি আপনারা যদি মানে ব্যক্তিগত একটা প্রশ্ন করলাম, তো এটা সম্পর্কে যদি দুজনে কিছু বলেন যে আপনাদের এই ব্যক্তিগত নির্ভরশীলতা। হ্যাঁ একদম একদম। আমি 29 বছর আগে যখন আমার সঙ্গে জুটিটা অনলের তৈরি হলো, তখন ওর সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হলো, নির্মল বন্ধুত্ব, যে বন্ধুত্বের মধ্যে কোনো মানে মনটা আর ভরসাটুকু ছাড়া আর কিছু দেওয়া নেওয়া নেই। উই আর ভেরি ক্লিয়ার। ও আমার পরিবারের সদস্য, আমিও ওর পরিবারের সদস্য। আমাদের দুটো পরিবারই এখন সবাই সবাইকে চেনে, সবাইকে শ্রদ্ধা করে, এবং আমাদের এই সুন্দর স্বার্থহীন বন্ধুত্বটাকে সবাই সম্মান করে। অ্যান্ড উই আর প্রাউড যে আমরা আজকের যুগে দাঁড়িয়ে একটা এরকম বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমার মেয়েকেও 18 মাস বয়সে কোলে তুলেছিল, আমার মেয়ের তখন বয়স 18 মাস। তো সেই জায়গা থেকে আমার মেয়ের বাবা 2019-এ মারা গেছে। আমার মেয়ে এখন ওর ভেতরে একটা ফাদার ফিগার দেখতে পায় আর কি। জন্ম দিলেই তো শুধু বাবা পাওয়া যায় না। হ্যাঁ, তো সেই ছোটবেলা থেকে আমার মেয়ের কোথায় ডাক্তারের কাছে যাওয়া, কোথায় ওর অসুখ, কোথায় স্কুলে যাওয়া, সবই ও করেছে, একেবারে সন্তান তুল্যই মানুষ করেছে। তো সেই জায়গা থেকে আমরা জাস্ট একটা ভালো বন্ধু এবং একে অপরের প্রতি ভীষণভাবে নির্ভরশীল মানসিকভাবে, তাই তো? তুমি বলো কিছু। মানে ওই হয় না, মানে মানে খুব একটা বেশি অ্যাডজাস্ট করতে হলো না, হয় না আমাদের। আমরা কেউ কারোর সঙ্গে খুব একটা অ্যাডজাস্ট করার মতো পরিস্থিতির সম্মুখীন হই না, হইনি, যেটা সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হয় না, মানে আমাদের অ্যাডজাস্টের মতো করার মতো কোনো ইস্যু তৈরি হয়নি, হয় না, যে কারণে আমাদের ঝগড়া হয় না, যে কারণে আমাদের সম্পর্ক ভাঙে না, সম্পর্ক ভাঙে না, ভাঙেনি। আর অর্থনৈতিকভাবে আমরা ভীষণ ডিউটিফুল প্রত্যেকে, দুজনই সংসারের প্রতি এবং আমাদের দায়বদ্ধতার জায়গায় সেগুলোকে উপেক্ষা না করে সমস্ত দিক থেকে কেউ কাউকে আমরা জিজ্ঞেস করি না ওই টাকাটা কেন কোথায় খরচা হলো, ওই টাকাটা তুমি কেন দিলে না। সিদ্ধান্তের ব্যাপারে দুজনেই স্বাবলম্বী, একদম সমস্ত আসে না, ইমেটেরিয়াল ম্যাটার্স। দুজনের ভালো লাগা খারাপ লাগাগুলো মানে যে আপনার কি মনে হয় যে সেই ব্যাপারটা যদি বলেন যে না আমার ঠিক ওটা ভালো লাগছে না, ওর বা আপনার কি মনে হয়? না, ওকে আমি যেমন আমার কোনো কোনো ক্ষেত্রে এটা না, এটা ঠিক হবে না, ও প্রথমটা কিন্তু সেটাকে অপোজ করে, তারপরে কিন্তু ওটা মানে প্রথমে ডিনাই করে দেবে, কিন্তু আমার জোরে কথা বলা পছন্দ, ও ভীষণ শান্ত স্বভাবের, তো জোরে টোরে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমি আমার গলাটাই এরকম, আমি বললাম না এটাই আমার চর্চা। এবার হয়তো কখনো একটা কিছু বললাম, এটা বোধহয় তুমি, এটা তোমার, এটা এরকম হয় না, কিন্তু এটা করো না, কেন করবো না, এই করবো না, অমনি তুমি বললো, বলার পরে কিন্তু আমি যেটা বললাম সেটাই করলো, এইটা ওর একটা বিষয়। আমি ভীষণ জোরে কথা বলি, সেটা ওর ভীষণ আস্তে কথা বলো, কাঁদছি এত জোরে কথা বলো, মানে চুপ করো তো, কেন আস্তে কথা বলতে যাবো, এটাই তো আমার গলার রেওয়াজ, রোজ থোড়ি চারগামা করতে বসছি, এটাই গলার রেওয়াজ, খুব মজায় আছি কিন্তু আমরা। আর ওর খারাপ লাগা, ও খারাপ লাগার মধ্যে কিছু নেই, কখনো কখনো রাগ লাগে, অনেক রাত পর্যন্ত বসে থাকে, টিভি দেখেই যায়, দেখে আমিও অবশ্য গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লো, সিরিজই দেখি। আমি টিভি দেখি না, না টিভি দেখে না, ওটা চলে, কিন্তু এখন যেমন এই মুহূর্তে যেমন আমাদের সিচুয়েশনটা, আমরা টিভি দেখছি, সব করছি, কি হয়তো কি ও কালকে একটু বসবে নাকি একটু লিখবে, কিছু আসছে না মাথায়,
ভাবছি ভাবছি আমি কি বাচ্চা যে তুমি আমাকে পড়তে বসার কথা বলছো, যে সময় করে পড়তে বসবো, আমার মাথায় আসবে তবে তো লিখতে বসবো। সেটা একদমই ঠিক। আর অনল কাকলি জুটি কি যাত্রার এই সর্বাত্মক জুটির শেষ ঠিকানা হয়ে রয়ে যাবে? এরপরে তো আর কোনো জুটি সেই অর্থে মানুষের মনে দাগ কাটতে পারলো না, বা এরকম সর্বাত্মক জুটি আর এলোও না। না, আমি এটা আমরা বলতে পারি না, সময় বলবে যে এটা আমার বলা ঠিক নয়। আর হতেও পারে, তো কি আছে, আমি কি জানি এখন থেকে 40 বছর বাদে কি হবে? এক্স্যাক্টলি সো আমরা হয়তো 30-35 কিংবা আমরা আজকে 29-এ পড়ছি, হয়তো 30-এও আমাদের যেভাবে আনসার্টেন লাইফ মানুষের, সেখানে দাঁড়িয়ে ওটা কবে শেষ হয়, তারপরে আবার পরের 30 বছর পর্যন্ত কেউ জুটি বেঁধে আসবেন কিনা এটা আমি বলতে পারি। এটা দর্শক বলবে বা সময় বলবে। জুটি হলে যদি অ্যাকসেপ্টেন্স হয়, মানে দর্শকের কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, নিশ্চয়ই তারা সেইটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। গ্রহণযোগ্যতা পাবে যারা দীর্ঘ বছর একসাথে কাজ করতে পারবে এবং সমানভাবে নিজেদের ক্রিয়েটিভিটিটা আসলে প্রতিষ্ঠা না। এখন কিন্তু জুটি মানে 30 বছর দৌড়তে হয় না, এখন জুটি কিন্তু 1 বছরের জুটি বলা আরম্ভ হয়ে গেছে, আমি এটা দেখছি। সেটা এখন এটা আমাদের জুটি। হ্যাঁ, মানে এখন তো নিজের ঢাক নিজে পেটানোর যুগ। আমি একদম এই প্রক্রিয়াকরণ থেকে কয়েক হাজার মাইল দূরে। আমি এই ইন্টারভিউ বলে এই কথাগুলো বলছি, তোমার চ্যানেল বলে অন্য চ্যানেলেও বলি, যা বলি একই রকম কথাই বলি, দুরকম কথা বলি না। আর বিজ্ঞাপন নিজের আমি কখনো, আমি ভীষণ লো প্রোফাইলের, আমি প্রচণ্ড লো প্রোফাইল। আমি সারাদিনে 1টার বেশি 2টোর বেশি গুড মর্নিংয়ের রিটার্ন করি না হোয়াটসঅ্যাপে। আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি চালাই, সেটা আমি চালাই না, আমি ধরি না। আমি ফেসবুকে স্ক্রোল করে করে দেখি, কিছু কিছু দেখি। আর আজকাল যেটা শুনছি এআই এর মাধ্যমে অনেক কিছুই বেরোচ্ছে যেগুলো ফেক। সেই ফেক নাকি ঠিক সেটাকে এখনো পর্যন্ত ছেঁকে তোলার মতো সেই কর্মদক্ষতা আমার তৈরি হয়নি, সেই সময়টাও আমি দিতে পারি না, আমার ভালো লাগে না। না না, যত দূরে থাকো তত ভালো, কোনো ব্যাপার না। না, নিজেদের ঢাক পেটানো আমরা একেবারেই পছন্দ করি না, করিও না। ফোনই রাখবো না, সেটা হবে না। এখন টাকা পয়সা, ব্যাংকিং সবই তো ফোনে না। ওইটুকুই কটা ফোন আমি করি সারাদিনে। কেউ সে ফোন কিন্তু আমরাও করি না। আমি ফোনে খুব, আমি প্রচন্ড মানে সিরিজ বা সিনেমা দেখতে ভালোবাসি। সেটা সময় হচ্ছে রাত্রিবেলা শুয়ে 2টো, 2:30, 3টে পর্যন্ত আমি সিরিজ দেখি। একটা জিনিস কিন্তু আমি খুব খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আমি সবার আগে খেয়াল রাখি আমি কজনকে ফোন করছি। আমার ফোন করার লিস্টে যখন দেখি কোনো লোকজন নেই, কমে গেছে, আমি কি করে প্রত্যাশা করবো যে আরেকজন আমাকে ফোন করবে? আমি তার কটা খবর রেখেছি, ঠিক না? এবার আমি যদি অভিমান করি আমার কোনো খোঁজ নেয় না, তুমি নাও, কেউ নেয় না, আমিও তো নিই না। তো এই যে জুটি হিসাবে যাত্রা করতে, বা আমি পার্সোনালি এই কোশ্চেনটা আপনাদের করিনি, যাত্রা করতে গিয়ে এমন কিছু অভিজ্ঞতা যেটা আজও আপনাদের নাড়া দেয় বা একদম শেষ দিন পর্যন্ত নাড়া দেবে, সেমন কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন, এই প্রতিকূলতার অভিজ্ঞতাগুলো বাদ দিলে ভালো লাগার অভিজ্ঞতা। তখন আমাদের বোধহয় 5-6 বছর আমরা জুটি। তো কোনো এক জায়গায় একটা শো হয়েছে, শোয়ের পরে শো শেষ হয়ে যাওয়ার পর দর্শক থেকে বলছে, দিদি একটা গান করুন, দিদি একটা গান করুন। আমি মঞ্চে আছি, তখন বলছে একজন সামনে থেকে ঘুরে বলছে, আপনার জন্য আসিনি, ওটা একদম প্রথম বছরে, দিদির জন্য এসেছি। তো আমি বললাম, হ্যাঁ আমি জানি, তো আমি জানি যে আপনারা ওর জন্যই এসেছেন, আর সবচেয়ে বড় কথা যে আমি তো ওর জন্য এসেছি। না, এরকম অনেক ঘটনা ঘটেছে। মানে ধর তখন অ্যাম্বাসাডার গাড়ি, তখন তো অটোগ্রাফের যুগ ছিল। তো আমরা বসে আছি, হয়তো আমি বসে আছি, ও বসে আছে, জানলা দিয়ে আমার নাকের ডগা দিয়ে ওলা একটা অটোগ্রাফ, আমাকে কিন্তু জিজ্ঞেস করেনি। আবার অনেক দিন গেছে, ওর নাকের ডগা দিয়ে দিদি একটা অটোগ্রাফ, ওকে কিন্তু জিজ্ঞেস করেনি। আমি তখন ওই কিন্তু ও আবার ডায়েরিটা এগিয়ে দিয়েছে। আমি বলছিলাম না যে আমাদের দুজনের মধ্যে যেটা জেনারেলি হয়ে থাকে শিল্পীদের মধ্যে, হওয়াটা যে অস্বাভাবিক তাও বলবো না,
কিন্তু কি জানি না, আমরা এই সমস্তগুলোকে না আমরা খুব সহজে উতরে গেছি, আমরা এই জায়গাগুলোকে প্রশ্রয়ই দিইনি আমাদের সম্পর্কের মধ্যে। আমাদের এই যে ঘটনাটা, আমার নাকের ডগার ওপর দিয়ে ওরটা কেন অটোগ্রাফ নিল, আমাকে নিল না কেন, বা ও হাতে এগিয়ে দিল, বাবা ওরটা নিচ্ছে আমারটা নিল না কেন, এই 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 ছোটোখাটো ব্যাপারগুলোকে আমাদের সম্পর্কের মধ্যে আমরা একদম প্রশ্রয় দিইনি, যার জন্য আমাদের মধ্যে কোনো প্রবলেম হয়নি। যার এটাও কিন্তু জুটিটা টিকে থাকার একটা অন্যতম কারণ, অন্যতম কারণ না, এটা প্রধান কারণ। হ্যাঁ, কারণ সেই মানসিক ভরসার জায়গা, একদম একদম ইগো না থাকা, হ্যাঁ, এটা ভীষণ বিশাল ব্যাপার। নির্দেশক অনন্ত চক্রবর্তী কতটা করা? নির্দেশক অনন্ত চক্রবর্তী আসলে ও আমাকে বকে ঝোঁকে নির্দেশনা তো আমাকে দেয় না, অন্য লোককেও বকে, সেটাও খুব পোলাইটলি বকে, করা না। ও এত সহজভাবে দেখায় না যে নিতে না পারলে তার দুর্ভাগ্য, ভীষণ সহজভাবে দেখায়। এবং আমি তো প্রথমে ওকে অ্যাসিস্ট করতাম, তারপর আস্তে আস্তে আমার একটু পদোন্নতি হয়েছে, আমি এখন পরিচালক হিসেবেই কাজ করি। তো আমার বরং অনেক বেশি মাথা গরম, আমি মানে এক্ষুনি দেখাবো, ইনস্ট্যান্ট না দিতে পারলে আমার এই জায়গাটা বেশিক্ষণ ঠান্ডা থাকে না। বাট হি ইজ কুলেস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড। ওর রাগে থাকে না। আমার বক্তব্যটা কি, ওর বক্তব্য হচ্ছে আমি যদি ভালো রাগলে কি কাজটা ভালো হবে না, তোমারটাও আমি বলে দিচ্ছি। এবার দর্শকই বলবে উনি না, ওনাকে কথাই বলতে দেয় না, সব তো উনিই বলেন, বলে ও লোকে। যেটা বিষয়টা হচ্ছে যে আমার তো কাজটা তুলতে হবে অবশ্যই সার্টেন টাইমের মধ্যে। এবার কাজটা তোলাটা 1 নম্বর। 2 নম্বর, যে করছে সে যখন ফ্লোরে দাঁড়িয়ে আছে, সে যখন পার্টটাকে নিয়ে সে কম্পোজিশন করে কিংবা তার ইত্যাদি কমপ্লিট হয়ে গেছে, এবার সে কালার বার করছে, সে যখনই, আমি জানি একটা ডিরেক্টর যদি বেশি বলে তার মানে কিন্তু তার হচ্ছে না তা নয়, বেশি যদি বলে তার মানে তার সম্ভাবনা আছে সেটাকে বার করে নেয়া। এবার আমি বেশি বলি না, তার কারণ এটা উল্টে গেছে, এটা তো অনেকে জানেন না, অনেকে ভাবেন আমাকে বেশি বলছে মানে আমার হচ্ছে না। এই হচ্ছে না এটা যেই ভাবতে শুরু করবেন, সেই যে চরিত্রে অভিনয় করছেন যিনি, সঙ্গে সঙ্গে তিনি সেই মুহূর্তে আরও দুর্বল হতে শুরু করবেন। এইটা একটা অন্যতম কারণ, যে কারণে কম বলি। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার আমি চেষ্টা করি, সেটা সবাই তো আমরা সবাই স্বয়ংসম্পূর্ণ নই, কোনোটাই কেউ কিন্তু সঠিকভাবে পুরোপুরি করতে পারেন বললে মিথ্যে কথা বলা হবে, সেটা আমিও পারি না। এবং আরও যারা আমার গুরুদেব স্থানীয়, যাদের আমরা আইডল মনে করি, তারাও চিরকাল এই কথাটাই বলে গেছেন, কারোর পক্ষে পুরোটা এক্সিকিউট করা সম্ভব না, হয় না, কোনোদিনই পারফেক্ট হয় না। যদি কোনো অসুবিধে থাকে, সে একটি ছেলে একটা জায়গাতে একটা খুব ভালো অভিনয়ের জায়গা বললাম, 1-2 বার পারলো না, তখন তাকে বাঁচানোর জন্য আমি কিন্তু তাকে একটা বাইপাস তৈরি করে দিই, তাতে আমার নাটকটাও নষ্ট হলো না, সেও কিন্তু ভারমুক্ত হলো, খুব ইজিলি সেটা করতে পারলো। এই যে বাইপাস করাটা, যার ক্ষমতা নেই তাকে তো চাপ দিয়ে লাভ নেই, তাহলে আমার কাজটা পিছিয়ে যাবে। আর সেও মানে তাকে বারবার বললে, সে যখন হোল রিহার্সাল ইউনিটের সামনে প্রতিপন্ন হবে যে আমি পাচ্ছি না, আমারটা কেটে বাদ দিয়ে দিল, আমারটা হলো না, আমি পারলাম না, এতে ও মনোকষ্টে ভুগবে, সেটা তো করাটা ঠিক না। আর এটা আমরা আরও বেশি করি না এই কারণে, মানে আমাদের মনে হয়েছে সেটা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়েই, যে বড় হলে না তার অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, তো তুই পাচ্ছিস না, তোর হচ্ছে না, কি করছিস, মানে বকাবকি আলাদা জিনিস, কিন্তু ইন্টেনশনালি তাকে হিউমিলেশনে ভোগানোটা, এটা কোনো বড়র কাজ হতে পারে না, এটা আমরা মনে করি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আচ্ছা এটা পাচ্ছিস না, দেখ তুই এটা হয় কিনা, এটা করলে ইজি হবে, ইজি লাগছে, আচ্ছা তাহলে এটাই কর, তাকে করিয়ে দিয়ে নিতে হবে, তাকে আননেসেসারি অসুবিধার মধ্যে ফেলে লাভ কি। তো এই যে সবাই বলে যাত্রা স্বর্ণযুগ হারিয়ে গেছে, স্বর্ণযুগ হারিয়ে গেছে, সব ক্ষেত্রেই হারিয়ে গেছে, শুধু যাত্রায় তো একা হারিয়ে যায়নি। তো মানুষের কথায় বলতে গেলে সেই স্বর্ণযুগ বোধহয় আর ফিরিয়ে আনা সম্ভব না। আপনাদের কি মতামত? আপনারা এতদিন যাত্রাকে দেখেছেন, স্বর্ণযুগেরও কিছুটা অংশ আপনারা দেখেছেন, কিছুটা না, বেশ অনেকটাই পেয়েছে, অনেকটাই পেয়েছে। আমি যদি তাও 2000 সাল পর্যন্ত সেই টাইমটাকে ধরি, তো অনেকটাই আপনারা দেখেছেন। তো বর্তমানে কি শুধু কলাকারের অভাব বলুন, বা অভিনেতা অভিনেত্রী, শক্তিশালী অভিনেতা অভিনেত্রীর অভাব, তাছাড়াও তো আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো এই স্বর্ণযুগ আসার পক্ষে অন্তরায় বলে আপনাদের মনে হয়? না, সৃষ্টিটা নষ্ট হয়ে গেছে, ক্রিয়েশনটা নেই।
এখন যে কোনোভাবে হোক একটা যাত্রার দলের মালিককে তার পয়সাটা ফেরত দিতে হবে, 2-5 টাকার লাভ দিতে হবে, এবং সেই লাভ দেওয়ার জন্যে কি কি পদ্ধতিতে লাভের অংশটা আসবে এই করে যাত্রার দর্শক নষ্ট হচ্ছে। নতুন দর্শক তৈরি হওয়ার যেটা ইনফ্লুয়েন্সড দর্শক যাকে আমরা বলি, এই চায়ের দোকানে কোথাও একটা আড্ডা, সেই আড্ডায় কালকে যাত্রাটা দেখলাম, বুঝলি, দেখলি নাকি? কেমন হয়েছে? ভালো হয়েছে। যাবি আজকে? আজ কোথায় আছে? এই তো এখান থেকে 30 কিলোমিটার দূরে, চলো যাই। এইটা একসময় ছিল, কিন্তু এখন কিন্তু এটা হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা যাত্রা দেখার পর সেই যাত্রাটা দেখার জন্যে আবার কেউ বেশ কিছু দূরের কিলোমিটার প্যান্ডেলে যায়, তার সংখ্যা খুব কম। মানুষ প্রভাবিত হয়ে যাত্রা দেখার সংখ্যাটা কমে যাচ্ছে, অনেক কমে গেছে। আছে কিন্তু এখনো, কিন্তু সেইটা টিকিয়ে রাখার জন্যে যে ক্রিয়েশনটা দরকার, সেই ক্রিয়েশনের জায়গাটা কিন্তু আমার মনে হয় নেই, কমে গেছে। আমি একটু বলতে পারি, শম্ভুবাগ শান্তিবাবুর নাটক লিখছেন, ভৈরব গঙ্গোপাধ্যায় শেখরবাবুর নাটক লিখছেন, বেলা সরকারের নাটক লিখছেন, এদিকে আনন্দময় বন্দ্যোপাধ্যায় মোহন চ্যাটার্জির নাটক লিখছেন, এদিকে দুলাল চট্টোপাধ্যায় তিনি এক ধরনের এক ক্যাটাগরির নাটক লিখছেন, উৎপল দত্ত তিনি একটা রাজনৈতিক প্রেক্ষাপট বিশিষ্ট একটা সময় এসেছিল যখন নাটকের এতগুলো বিভাগ ছিল। মানে এই এবছর কিন্তু আমরা পৌরাণিক নাটক করব না, পৌরাণিক করিস না, 3টে কর, একটা ঐতিহাসিক কর, একটা পৌরাণিক কর, একটা সামাজিক কর। যে কোনো জায়গায় গেলে যে কোনো জানলায় হাত দিলে সেগুলো পাওয়া যেত, এখন তো সেটা পাওয়া যায় না। এখন যা পাওয়া যাচ্ছে সবই সামাজিক। এই যে সামাজিক, এই সামাজিকটা, এইটা কতটা সামাজিকতার কাজে লাগছে এটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। আপনি পৌরাণিক এবং ঐতিহাসিক পালার কথা বললেন, তো যাত্রার ইতিহাস দেখতে গেলে সামাজিকের থেকে তো পৌরাণিক বা ঐতিহাসিক পালার উপরেই যাত্রার বেসটা নির্ভরশীল, কারণ আগে পৌরাণিক আর ঐতিহাসিক ছিল, সামাজিক ছিল না। তো আপনারা দুজনে অভিনেতা অভিনেত্রী পৌরাণিক বা ঐতিহাসিক কোন চরিত্রে অভিনয় করতে চাইবেন যদি সুযোগ আসে ইন ফিউচার? আমরা চেষ্টা করেছিলাম আমরা একবার চেষ্টা করেছিলাম, পাবলিসিটিও পড়েছিল, একটা পাবলিসিটিও করা হয়েছিল, কিন্তু বুকিং হয়নি। চাঁদ সওদাগর ও মনসা একটা এপিসোড নিয়ে ভেবেছিলাম করব। আর একটা নাটক যেটা আমার আছে, পদ্মপাতায় ভোরের শিশির, সেই নাটকটার মধ্যে আমি লিখেছিলাম মার্জিনা আবদাল্লার একটা পার্ট, শাহজাহান ঔরঙ্গজেবের একটা পার্ট, নটি বিনোদিনীর একটা জায়গা, এইগুলো দিয়ে একটা জায়গা তৈরি করেছিলাম, এবং সেটা বিদগ্ধ দর্শক মহলে কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল, এবং আজও কোনো কোনো প্যান্ডেলে গেলে তারা কিন্তু বলে ওই নাটকটা পদ্মপাতায় ভোরের শিশির। এইবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যুদ্ধ করার অস্ত্র যদি আপনার একটা হয়, আর যেখানে টেকনোলজির অস্ত্র যদি এতটা হয়, আর হাতের অস্ত্রটা হাতুড়ের অস্ত্র দিয়ে তো তখন কোনো কাজ হয় না। এবার শিল্প সৃষ্টির জায়গায় দাঁড়িয়ে কত ক্রিয়েশন, আপনার ক্রিয়েশনটা নেবে না লোকে। আলটিমেটলি সবকিছু দর্শকের চাহিদা বা গ্রহণযোগ্যতার উপরে সময় উপযোগী, যখন যেরকম সময় আসছে সেই সময়। আজকে সময়ের বিশ্লেষণ করতে গেলে যাত্রা কিন্তু যুগে যুগে আধুনিকই ছিল, আধুনিক ছিল, আজকে আধুনিক। সেই 1971 সালে উৎপল দত্ত সন্ন্যাসী তরবারি সেই সময় একদম আধুনিক, তখন আজকে কিন্তু হবে না। ভৈরব মামার যে সমস্ত বই, তাহলে কি আমরা এখন আধুনিক বলবো? না, সেটাই এটা কি বলবো? যখনকার সময় তখনকার সময় মতো করে ব্যাপারে যাত্রা কিন্তু এগিয়েই ছিল। শান্তিবাবু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা হলেন লেনিন করে, সোভিয়েত রাশিয়া ঘুরে এলেন, সারা পৃথিবীতে একটা সেন্সেশন ফেললো যাত্রা সাচ আ থিং। তাহলে সেই সময় যদি সেই রেভলিউশন হয়ে থাকে, আজকে ইয়ে করলে হবে? এখন স্টালিন করলে হবে? স্টালিন বাদ দাও, স্টালিন বাদ দাও, তাহলে এখন কোনো জননেতাকে নিয়ে যদি আমি একটা যাত্রা লিখি, সে চেষ্টাও তো হয়েছে, সেটাও কিন্তু মানুষ দেখেনি। তাহলে কোথায় আমরা যাচ্ছি? আমরা আধুনিক হচ্ছি না আমরা কোন জায়গায় যাচ্ছি? মানে আধুনিক নাকি ধ্বংসের দিকে যাচ্ছি?
একটা স্যাচুরেশনের জায়গায় কিন্তু পৌঁছচ্ছে, চোরা স্রোত কিন্তু চলে যাচ্ছে সেখানে। কোন সময় একটু সেই কঠিন খাঁচার পাখি subject নিয়ে খাঁচা ভেঙে যাত্রা উড়ে বেরিয়ে গেছে, খেয়ালই নেই, প্রত্যেকদিন স্বপ্ন দেখছি খাঁচায় পাখিটা আছে। একটু কঠিন সাবজেক্ট নিয়ে যাত্রা করা যায় না? মাথা কোনো কিছুই কঠিন না, কঠিনটা না জানে। আমি তো বলি ইতিহাস কেন লোকে পড়ে? ইতিহাস পড়ে কিছু জানার জন্য তো। অবশ্যই সেই জানাটাই যদি আগ্রহ না থাকে, আমার না একদম অঙ্ক করতে ভালো লাগে না। আপনি পয়সাটা যখন গোনেন, অঙ্ক করে গোনেন না। মুখে মুখে আমি অনেকে দেখেছি, তারা অঙ্ক কিচ্ছু জানে না, এতে মুখে পার্সেন্টেজ বলে দেবে, মাথা খারাপ হয়ে যাবে, সব শেয়ার মার্কেটে টাকা কাটাচ্ছে। তাহলে আধুনিকতার তো নানা রকম ফ্যাকাল্টিজ আছে। আর এবার একদমই শেষ দিকে চলে এসেছি, অনেক কথা শুনলাম এতক্ষণ ধরে, দুজনের পার্সোনাল কথা এবং জুটির ব্যাপারে কথা। তো লাস্টে একটা রোমান্টিক গান যদি দুজনে আমার আবদার, কারণ দিদি একটা গান গেয়েছে, আপনি যদি দুজনে মিলে যদি একটা গান। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন, চুপি সারে কোথায় হয় লীন। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। চাই যতই ভুলতে তারে, মন কি ভুলতে পারে? জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন, চুপি সারে কোথায় হয় লীন। আ আ ও ও ও অসাধারণ সত্যি। তো আমরা এতক্ষণ শুনলাম যাত্রা জগতের উত্তম সুচিত্রা অনল কাকুলি জুটির যাত্রা জীবনের পথ চলা এবং নানান জানা অজানা কথা। তো দাদা এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে সময় দেওয়ার জন্য। 1 বছর পর আপনাদের সঙ্গে বসতে পারলাম, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, আমার থেকে বেশি দর্শক অপেক্ষা করছিলেন। তাদের মেসেজ, তাদের কমেন্ট, অনল কাকুলিকে আপনি কেন সাক্ষাৎকার নিচ্ছেন না। তো আজকে দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেলাম, এটা আমার জীবনের একটা অনেক বড় প্রাপ্তি। আমি এত শিল্পীর সঙ্গে কথা বলেছি। তো যাত্রার বর্তমানে সর্বাত্মক জুটি, প্রভাব বিস্তারকারী অনল কাকুলি দুজনের সঙ্গে আজকে আলাপচারিতায় নানান কথা উঠে এলো। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনাদের আবারও আমার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার দর্শকদের উদ্দেশ্যে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, আমরাও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার। নমস্কার।